আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি রাতের সংবাদের সঙ্গে আছে আমি নুসরাত শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়। ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, অফিস সময় পরিবর্তন হয়েছে। 2022 সালে অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়। ক্যাবিনেট আলোচনায় সেটি পরিবর্তন করে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন বিরতি থাকবে। শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। অফিস সময় পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা নেওয়া হয়েছিল যে এখন আপনারা জানেন 9টা থেকে 4টা পর্যন্ত অফিস সময় ছিল। সেটি আমরা 2022 সালে বোধহয় করা হয়েছিল, আমার যদি মনে পড়ছে 22 সালে থেকে এটি করা হয়েছিল। আজকে ক্যাবিনেট এটা আলোচনা করে 9টা থেকে 5টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। তবে মাঝখানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝখানে 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন। দেশ কঠিন সময় পার করছে, সাধারণ মানুষের ঘরের শান্তি কেড়ে নিয়েছে দ্রব্যমূল্য। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা এবং পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি বাহিনী দুটির ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেশকে বাঁচাতে তাই ক্ষমতাসীনদের হটানোর কোনো বিকল্প নেই বলে পৃথক কর্মসূচিতে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যশস্যে পরিপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছিলেন। ক্ষমতাসীনরা দেশের রাজনীতি এবং অর্থনীতি ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব কথা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। গত 15 বছরে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। শান্তি আছে, ঘরে শান্তি আছে? গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর স্যাংশন এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দুর্নীতি এবং দেশ ত্যাগ নিয়েও কথা বলেন তিনি। বেনজির নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি। একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার। সবাই মিলে একসাথে একজোটে নামেন।
অন্যদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মানববন্ধনে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন সন্নিকটে। মূল লক্ষ্য হল গণতন্ত্র। একবার যেমন তারা পালাইছিল ভারতে, আবার ওরা ভারতে পালাবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বিএনপি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি বলেন, ঐতিহাসিকভাবে বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী এই অপশক্তির গভীর আতাত এবং সম্পর্ক রয়েছে, যে কারণে মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শের ভিত্তিতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ কখনো স্বীকৃতি দেয় না, আর ভবিষ্যতেও দেবে না। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় যে কোনো জায়গায় যেতে পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে এন্টিগা ও নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, 6 জুন বেনজির আহমেদ দুদকে উপস্থিত হন কিনা সেটা দেখার বিষয়। দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে আসছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় জবানবন্দি দিয়েছে আসামি শিলাস্তির রহমান। স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় শিলাস্তির রহমানকে আদালতে হাজির করা হয়। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে গত 24 মে শিলাস্তি সহ 3 জনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত 31 মে দ্বিতীয় দফায় তাদের 5 দিনের রিমান্ড করেন। রিমান্ড চলাকালীন আসামি শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান 164 ধারায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। কোরবানির ঈদ এবং ডলারের বৃদ্ধিতে মে মাসে প্রবাস আয়ের পরিমাণ গত বছরের তুলনায় 38% বেড়েছে। বৈধভাবে আসা প্রবাসী আয় 200 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রবাস আয় সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি ইতিবাচক মন্তব্য করে অর্থনীতিবিদরা বলছেন, হুন্ডির মাধ্যমে লেনদেন কম হলে দেশের রেমিটেন্স আরও বাড়বে। আবু সাইদপুর রিপোর্ট। সদ্য বিদেয়ী মে মাসে 225 কোটি ডলারের রেমিটেন্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 117 টাকা ধরে, যার পরিমাণ 26,325 কোটি টাকা। আর এর আগের মাসে এপ্রিলে রেমিটেন্স এসেছিল 204 কোটি ডলার। সে হিসেবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 10.29%। আর গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 169 ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 33.13%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গত মাসে ডলারের দাম 1 লাফে 60 টাকা থেকে বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে রেমিটেন্সে ডলারের সর্বোচ্চ 118 থেকে 119 টাকা দরে কিনেছে অনেক ব্যাংক। এর সঙ্গে সরকারি প্রণোদনা রয়েছে আরও 2.5%। সব মিলিয়ে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি ডলারে 120 টাকা বেশি পাচ্ছেন। ফলে রেমিটেন্স আসার প্রবাহ অনেকাংশেই বাড়বে বলে আশা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্থনীতিবিদ। যারা বিদেশ থেকে টাকা পাঠাবে তারা তখন দেখবে হচ্ছে আসলে আমার ভবিষ্যতে কি টাকার মান ঠিক জায়গায় থাকবে কিনা, বা ভবিষ্যতে কি আমার ডলারের দাম বাড়বে কিনা। সো এটা চিন্তা করে অনেক সময় ইলেকশন ইয়ারে একটা ফরকাস্টিং করার কারণে ইলেকশন ইয়ারে মোটামুটি রেমিটেন্স একটু কম থাকলে এখন মোটামুটি সেটা আগের লেভেলে যাচ্ছে, প্রি কোভিডের লেভেলের খুব কাছাকাছি যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারি যে এখন একটু আশানুরূপ সেটা গ্রোথটা ভবিষ্যতে হবে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধি প্রবাসীদের যেমন উৎসাহিত করবে, সেই সঙ্গে সরকারকেও নিতে হবে কঠোর পদক্ষেপ। যে হুন্ডিটা কিভাবে কমানো যায়, গভর্নেন্স কিভাবে, টাকা পাচারটা কিভাবে রোধ করা যায়, এটা করতে পারলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আমাদের রেমিটেন্সটা ফর্মাল চ্যানেলে অটোমেটিক্যালি বাড়তে থাকবে। এবং এটা ভবিষ্যতে যদি আমার অর্থনীতি যদি এখন যে অবস্থায় আছে কিছু স্টেবল,
সেটা তখন আমাদের কন্টিনিউ হতে থাকবে। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তাদের এ বাজেটের আকার চলতি বছরের সরকারের বাজেটের চেয়ে 1.57 গুণ বেশি। রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে এক বিকল্প বাজেট প্রস্তাব করেন সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। এতে সূচনা বক্তব্য রাখেন অর্থনীতিবিদ কাজী খালিকুজ্জামান আহমেদ। আগামী 10 বছরের 7টি লক্ষ্য অর্জনের জন্য এই বিকল্প বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান আইনুল ইসলাম। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, মন্দাজনিত অনিশ্চিত বিদ্যমান। এসবের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে সরকারের নীতি নির্ধারকদের ভাবতে হবে। বৃদ্ধির জন্য প্রস্তাবিত 27টি উৎস হল কালো টাকা উদ্ধার থেকে প্রাপ্তি, অর্থ পাচার উদ্ধার থেকে প্রাপ্তি, সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, বিলাসী দ্রব্য পণ্যের উপর কর, সংসদ সদস্য সহ অন্যদের উপর গাড়ির শুল্ক মওকুফ বাতিল, উদ্ভূত আহরণ। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে ডলারের বাজারে, এই যে সব জায়গায় বিরাজমান দুষ্টচক্র, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে চাই তাহলে এই দুষ্টচক্রগুলোকে দমন করতে হবে। তা না হলে তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি, আমরা যেটা বলছি সেটা হবে না, সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না। পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেট শহরের বিভিন্ন অঞ্চল। সুরমা নদী উপচে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার সাথে পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজ এবং অন্যান্য জায়গায়। সিলেটে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 226.6 মিলিমিটার। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। রোববার রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট শহর। মধ্যরাত থেকে সকাল 7:30 পর্যন্ত টানা বৃষ্টির পর নগরের উপশহরের প্রধান সড়ক সহ প্রায় 90% এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাসাবাড়িতে উঠেছে পানি। এই দিন নগরীতে সর্বোচ্চ 226 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সুরমা নদী উপচে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার সাথে পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজেও। কালকে থেকে পানি রান্না বাড়া খাওয়া নাই, খুবই একটা কষ্ট আছে। 3 দিন যাবত আমরা গোসলও নাই, একটা মহিলা গো এইভাবে আমরা পইরে আছি, পানির উপরে বসবাস করতেছি। কমিশনার আছে, মেয়র আছে, আমরা যদি একটু হেল্প করে তা আমরা বাসা দিতাম কি। অসুবিধা চলাফেরা, অসুবিধা বাচ্চারা কষ্ট যেমন আমরা কষ্ট হয় এমন। 4টা থেকে পানি ওয়ার পর থেকে তো বাচ্চা কাচ্চা লিয়া ঘরের মাঝে বন্ধ হইয়া বইয়া রইছি। বাচ্চা কাচ্চা নিয়ে বড় কষ্টতে আসছিলাম, ঠাইনে ঠুনে যা ছিল মাল চাবানো উঠাইছি। ছড়া খালগুলো অতি সত্বর একটা খননের ব্যবস্থা করে দিলে আমরা এই পানি জলাবদ্ধতা বা জমাটবন্দি পানি থেকে মুক্তি পাবো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার 13 সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 58 সেন্টিমিটার ও কুশিয়ারার অমলশীত পয়েন্টে সকাল 6টায় বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নগরীর উচ্চবিত্তদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। এই সিলেটের নগরে অনেক নাগরিক আছেন বিত্তমান, অনেক সামাজিক সংগঠন আছে, অনেকেই করছে। আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে সবাই যেন এই সিলেটের মানুষ যারা কষ্টতে আছে তাদেরকে একটু দেখেন। সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড সহ 68টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে 7 শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। ইলিয়াস কমল, মাই টিভি। ঈদুল আজহায় যেসব পশু কোরবানি করা হবে সেগুলোর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকার মধ্যে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা। সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে চামড়ার নতুন মূল্য ঘোষণা করা হয়। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম 5 টাকা বাড়ানো হয়েছে। এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং অ্যাডভোকেট SM শামীম হোসাইন। পরে আইনজীবীরা জানান, আফতাবনগর পরিকল্পিত আবাসিক নগরী,
এই বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন। ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। তবে কোনো টিকিট কাউন্টারে নয়, শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে দেয়া হচ্ছে 13 জনের টিকিট। চালুর ঘণ্টা দুয়েকের মধ্যেই বিক্রি হয় 14,300 টিকিট। এ সময় রেলওয়ের ওয়েবসাইটে হিট পড়ে প্রায় 1,90,00,000। আগামী 6 জুন শেষ দিনের মতো 16 জনের অগ্রিম টিকিট দেওয়া হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, সার্ভারের সক্ষমতার চাইতে বেশি মানুষ টিকিট কাটার চেষ্টা করায় কিছুটা বিড়ম্বনা হলেও সার্বিকভাবে ঝামেলাহীন রয়েছে। আজকে সকাল থেকে আপনার সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে এসে সকাল আপনারনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। সেই পরিসংখ্যান হচ্ছে যে আমাদের কাছে 11টা পর্যন্ত যে তথ্য, প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনার 14,300 টিকিট বিক্রি হয়েছে। সার্ভারে আপনার হিট পড়েছে 1,90,00,000। তো আর 2টা থেকে পূর্বাঞ্চলে আন্তনগর ট্রেনের টিকিটগুলো দেওয়া হবে। এই হচ্ছে আজকের পরিসংখ্যান। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, খামারিদের ব্যস্ততা ততই বেড়ে যাচ্ছে। প্রাকৃতিক খাবার খাইয়ে পশু মোটাতাজা করতে দিনরাত কর্মযজ্ঞ চলছে গাজীপুরের প্রতিটি খামারে। কোরবানির হাট বাজারে ভারতীয় গরু যাতে প্রবেশ করতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর দাবি খামারিদের। প্রতিনিধি SM গোলাম আজাদের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। জিরাইতলী গ্রামে তরুণ উদ্যোক্তা রাশেদ গড়ে তুলেছেন খামার, যেখানে ছোট বড় মিলে 30টি সার বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। পশুগুলোকে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু মোটা তাজাকরণের প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান এই উদ্যোক্তা। এইসব খাইলে গরুর একটু স্বাস্থ্য ভালো থাকে, গরুর শরীর গ্লিজ দেয়, কালার ভালো আসে। আমরা এমনি বাহিরের কোনো ভেজাল খাবার খাওয়াই না। আর ইন্ডিয়া থেকে যদি গরু ঢুকে যায় তাহলে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তাহলে পস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। প্রাকৃতিকভাবে লালন পালন করা গরু কিনতে ফার্মে ভিড় করছেন ক্রেতারা। এখানে গরু নিতে আইছি, এলাকার গরু, ঘরোয়া পরিবেশে গরু খাওয়া দাওয়া সবকিছু করা হয়, তো এই জন্য গরু সুন্দর মাশাআল্লাহ। এবছর গাজীপুরে 1,87,289টি কুরবানিযোগ্য পশুর বিপরীতে প্রস্তুত হয়েছে 1,11,602টি পশু বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদা আছে 1,85,000 এর মতো, আমাদের ঘাটতি আছে 75,000-এর মতো। যেহেতু এটা সিটি কর্পোরেশন এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যার জন্য এখানে চাহিদা বেশি। অন্যান্য জেলা থেকে এই চাহিদাটা মেকআপ হয়ে যাবে। গরু মোটাতাজাকরণে খামারিরা যাতে ক্ষতিকর কোনো ওষুধ প্রয়োগ করতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। SM হামিম, মাই টিভি। বিশ্বব্যাপী বায়ু দূষণ সমস্যা নিয়ে সেভ ইয়োর ব্রেথ পলিসি ডায়ালগ অন ক্লিন এয়ার ইম্পোর্টিভস শীর্ষক এক সেমিনারে যৌথ আয়োজন করে USAID ও শক্তি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ঢাকার বায়ু দূষণের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠানে বক্তারা বায়ু দূষণ সমস্যা মোকাবেলায় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশীয় পর্যায়ে আঞ্চলিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন জানিয়ে আরও বলেন, বায়ু দূষণ শুধু পরিবেশের উপরেই নেতিবাচক প্রভাব ফেলছে না, বরং তা সরাসরি প্রভাব ফেলছে জনস্বাস্থ্যের উপরও, যার ফলে মানবদেহে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে। বা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় শুধু সরকারকে নয়, জনগণকেও এগিয়ে আসার আহ্বান করেন বক্তারা। আমাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে আরো একবার জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। আবার 9টা 5টায় ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়। ঈদের পর থেকে কার্যকর।